জাতিসংঘে ইরানকে ঘিরে নতুন নাটক। পুতিনের কঠোর বার্তা, ফাইল বন্ধ করুন নয়তো পরিণতি ভোগ করুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবার উত্তপ্ত ইরান ইস্যু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বজ্রপাতের মতো হুঁশিয়ারি ছুড়ে দিলেন, ইরানের পারমাণবিক ফাইল বন্ধ করুন নয়তো ফলাফল ভালো হবে না। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া ও চীনের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের পাশে দাঁড়ানো, যেন ইতিহাসের এক নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে শক্তির কেন্দ্রবিন্দু এখন তেহরান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী জাতিসংঘের 10 বছরের সময়সীমা 18 অক্টোবর শেষ হয়েছে। তাই এখন সময় এসেছে ইরান ইস্যু জাতিসংঘের আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়ার। মস্কোর ভাষায় ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক প্রশ্ন তোলা হয়েছিল তা এখন অচল। নিরাপত্তা পরিষদে এর কোনো বৈধতা নেই। রাশিয়া আরও জানায়, ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি ভঙ্গ করে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। চীন রাশিয়া বনাম পশ্চিমা জোট। রাশিয়া ও চীন যৌথভাবে চুক্তি 6 মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে এটাই প্রমাণ করে তারা আসলে আলোচনায় আগ্রহী নয়, বরং চায় ইরানকে কোণঠাসা করে রাখতে। রাশিয়ার ভাষায় ইরানের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে, যা 2025 সালের জানুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়ে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ইরানের জবাব, বিশ্বাস, শক্তি ও প্রতিক্রিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের এই অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতা হারিয়েছে। বিশ্ব আমাদের পাশে আছে কারণ আমরা ন্যায়ের পথে। তিনি আরও যোগ করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি। আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামের বিরুদ্ধে। তেহরানের এই বার্তা যেন বিশ্বকে মনে করিয়ে দিল ইরানের শক্তি তার নীতিতে, তার বিশ্বাসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, তারা ইরানি তেল ও গ্যাস বিক্রিতে সহায়তা করছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরম সুরে বলেছেন, ইরান অনেক কষ্টে আছে, আমি চাই তারা আলোচনায় আসুক, প্রস্তুত হলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু তেহরান বলছে, আমরা মাথা নত করব না। শেষ কথা, এই মুহূর্তে ইরান শুধু নিষেধাজ্ঞা টেবিলে বসে থাকা একটি দেশ নয়, বরং বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে তার অবস্থান। রাশিয়ার মিত্রতা, চীনের সমর্থন এবং নিজের জনগণের অবিচল মনোবল, সব মিলিয়ে ইরান এখন এক অনমনীয় শক্তি। যুদ্ধ নয়, কূটনীতি। তবুও যখন প্রয়োজন, ইরান জানে কিভাবে প্রতিপক্ষকে জবাব দিতে হয়। আর সেই কারণে আজও বিশ্ব জুড়ে শোনা যায় এক সুর, ইরানকে ভাঙা যায় না, শুধু সম্মান জানাতে হয়। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও NPT চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেওয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করান, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট, ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না।
আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল, কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র, রহস্য কি? এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত। ইরানের ট্রু প্রমিস 3 অভিযান ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে, যা তেল আবিবকে শুধু হতবাকি নয়, আতঙ্কিতও করে তুলেছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা এমন এক ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হেনেছে। প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, এই অভিযানে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ, গাদর এবং খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। সবচেয়ে বিস্ময়কর হলো, ইসরায়েলের শোধনাগার, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে যেসব অস্ত্র। ইমাদ ক্ষেপণাস্ত্র। এই অভিযানে ইমাদ ক্ষেপণাস্ত্র মূল ভূমিকা পালন করেছে। এটি প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এবং কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এটি মাঝপথেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয়। এর বিচ্ছিন্ন ওয়ারহেড এবং ম্যানুভারিং ফিন এটিকে হাইফার কৌশলগত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে সাহায্য করেছে। কাদর ক্ষেপণাস্ত্র। কাদর ক্ষেপণাস্ত্র, যা 3টি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে, আবারও তার কার্যকারিতা প্রমাণ করেছে। এর উন্নত জাইরোস্কোপিক নিদর্শন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলোই হয়তো সেই ক্ষেপণাস্ত্র যা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে। খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। এই অভিযানের সবচেয়ে বড় টুইস্ট হলো খাইবার সেকান ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ফেব্রুয়ারি 2022 সালে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা 3 শঙ্কুযুক্ত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে। এর ছোট ও হালকা গঠন এটিকে বেসামরিক যান এবং স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপযোগ্য করে তোলে। ইসরায়েলের দখলকৃত ভূমির উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ, হাইফাই তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায়।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা স্বীকার করেছে ইরানের সাম্প্রতিক আক্রমণ তীব্রতা, নির্ভুলতা এবং সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যি পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি গুড়িয়ে গেছে সব। গত 13ই জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর, যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না। IAEA এর চমকপ্রদ তথ্য, পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনো শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস। এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়। ভবিষ্যৎ কি? এই তথ্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তাহলে কি ট্রাম্পের দাবি ছিল শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ইরানের সামরিক প্রযুক্তি এতটাই উন্নত যে এমন হামলাতেও তাদের মূল সক্ষমতা অক্ষত থাকে? ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। এখন দেখার পালা, ইরান সত্যি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে কিনা এবং বিশ্ব শক্তিগুলো তখন কি পদক্ষেপ নেয়। পরিস্থিতি কি আরও জটিল হবে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে? ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত। খাতামির বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকেই বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম। ইরানের কড়া হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি উস্কানি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদি ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আছে। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন ইরান তার সীমান্তে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। নাসিরজাদে মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের বলেছেন, যদি কোনো সংঘাত হয় তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছাড়তে হবে, কারণ তাদের সব ঘাঁটি আমাদের সীমার মধ্যে থাকবে। তিনি আরো বলেন, ইরান ঘাঁটি এবং যে দেশগুলো তাদের আশ্রয় দিয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। যে কোনো আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জোর দিয়ে বলেছেন। নাসিরজাদে এর মতে, কূটনীতি ব্যর্থ হলে ইরান যে কোনো সংঘাত মোকাবেলায় প্রস্তুত। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় আলোচনার ফল আসবেই, কিন্তু যদি এটি শেষ না হয় এবং আমাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাহলে অন্য পক্ষের ক্ষতি অবশ্যই আমাদের তুলনায় অনেক বেশি হবে। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে আরও জানিয়েছেন যে ইরান সম্প্রতি 2 টন ওয়ারহেড সহ একটি শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। তিনি বলেন, আমাদের সাম্প্রতিকতম সাফল্য গত সপ্তাহে এসেছিল, যখন আমরা 2 টন ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছি, যার চমৎকার ফলাফল রয়েছে।
নাসিরজাদে এই সফল উৎক্ষেপণকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা প্রতিরক্ষা বিষয়ে খুব ভালো অগ্রগতি করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণরূপে সজ্জিত। এটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি বিকাশে ইরানের দৃঢ় সংকল্পকে নিশ্চিত করে। তেহরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্যের যুগ শেষ। বর্ধিত ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং প্রতিরোধ ও জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে একটি মতবাদের মাধ্যমে ইরান নিজেকে এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা হুমকি বা বিদেশি চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। পশ্চিমা শক্তিগুলো যখন আঞ্চলিক গতিশীলতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন ইরানের অগ্রগতি শুধু সামরিক সংকেত হিসেবেই নয়, বরং আত্মরক্ষা এবং আধিপত্য বা জবরদস্তি প্রতিরোধের সার্বভৌম অধিকারের রাজনৈতিক দাবি হিসেবেও কাজ করে। এদিকে ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বার্তাগুলো পরোক্ষ পারমাণবিক আলোচনায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ইরান সকল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কূটনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে আলোচনার লক্ষ্য কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি নিশ্চিত করা। মোহাজেরানি ঘোষণা করেন, আমাদের কি অধিকার আছে তা নির্ধারণ করার কোনো অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা প্রয়োজন তা আমরা অনুসরণ করব এবং আমাদের নিজস্ব অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণভাবে কাজ করব। আপনি কি জানেন, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান যে বিশাল হামলা চালিয়েছে সেটা নাকি তাদের মোট সামরিক শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করে হয়েছে? অবাক লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা এমন যে আপনি আপনার হাতের তাসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা না দেখিয়ে মাত্র কয়েকটা সাধারণ তাস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানো হয়েছে তাতে ইরানের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। এখানে সক্রিয় মানে কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা নয়, বরং এর মানে হলো এই অল্প কিছু ইউনিটই শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। ভাবুন তো, যদি তারা তাদের আসল শক্তি প্রয়োগ করত তাহলে কি হতো? কি হয়েছিল সেদিন 13ই জুন, যখন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, তার জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা কিনা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে এই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রেরও ঘাম ছুটে গেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যার জন্য তাদের 12 দিনে খরচ করতে হয়েছে প্রায় $800 মিলিয়ন বেশি। যেখানে ইরান তাদের সীমিত শক্তি ব্যবহার করে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হয়েছে। আসল শক্তি এখনো গোপন। জেনারেল নাগদি আরও বলেন, এই হামলায় মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নাকি তাদের স্থলবাহিনীতে নিহত। তিনি জোর দিয়ে বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। তার এই কথায় স্পষ্ট বোঝা যায়, ইরান যদি সত্যি সত্যি তাদের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। অর্থাৎ আমরা যা দেখেছি তা ছিল কেবলই একটি ছোট্ট ঝলক। আসল খেলা এখনো শুরু হয়নি। যদি ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের দখলকৃত এলাকায় সফলভাবে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরাস শ্রেণীর আত্মঘাতী ড্রোনগুলো দখলকৃত এলাকার আকাশসীমায় ঢুকে পড়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। ইসরায়েলি সূত্র আরও জানিয়েছে দুটি ইরানি ড্রোন দখলকৃত এলাকার মৃত সাগরের আকাশসীমায় প্রবেশ করে। এর ফলে ওই এলাকা এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 দাবি করেছে যে শাসক গোষ্ঠীর সামরিক ব্যবস্থা তখন সেগুলোকে তাড়া করছিল। ইসরায়েলি মিডিয়া ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দেওয়ার পরেই এটি ঘটেছে। সেখানে বলা হয়েছিল যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ভূমির সমস্ত অংশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তিবেরিয়াস দখলকৃত গোলান এবং লোয়াল গ্যালিলিতে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলি হামলার ধারাবাহিকতার পর শুক্রবার রাতে ইরান দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এক বিবৃতিতে ইসরায়েলের আইআরজিসি জানিয়েছে যে অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযানে তাদের মহাকাশ বিভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদ বলেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় অন্তত 150টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও ছিল। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনও থামছে না, জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স এই তথ্য প্রকাশ করেছে। আল জাজিরার খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারী ইসরায়েলের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে এর প্রকৃত সংখ্যা 100টিরও কম। আইডিএফ জানিয়েছে যে রাতভর 4টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। এর ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত 7 জন সেনা আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই 7 জন সেনা আহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে। ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে। ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার পর প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান। গোপন মার্কিন প্রতিবেদন, ইরানের পারমাণবিক বোমা নিয়ে আসল সত্যিটা কি? ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর দাবি করা হয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন মার্কিন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এই প্রতিবেদন যেন এক ধাক্কায় ভেঙে দিচ্ছে সব দাবি। ধ্বংসের দাবি বনাম আংশিক ক্ষতি, ধোঁয়াশা নাকি উদ্দেশ্য প্রণোদিত? প্রাথমিক গোপন মার্কিন প্রতিবেদন অনুযায়ী ইরানের 2টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কেবল সেগুলোর প্রবেশপথ বন্ধ করতে পেরেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা এই খবর জানিয়েছেন। এটি যেন ট্রাম্প প্রশাসনের দাবির সঙ্গে সম্পূর্ণ বেমানান। তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অতিরঞ্জিত ছিল? যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দারা হামলার আগেই বলেছিলেন ইরান দ্রুত বোমা তৈরির চেষ্টা করলেও তাতে অন্তত 3 মাস লাগবে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এখন বলছে এই বিমান হামলা এবং ইসরায়েলের কয়েকদিনের হামলা শেষে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি শুধু 6 মাসের কম সময়ে পিছিয়েছে। সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলছেন, ইরান যদি তড়িয়ে ঘুরিয়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে তবে তা হবে অপেক্ষাকৃত ছোট ও অপরিপক্ক ধাঁচের বিস্ফোরক ডিভাইস। একটি ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা তৈরি করা অনেক বেশি জটিল কাজ। কিন্তু মার্কিন হামলায় ইরানের উন্নত মানের পারমাণবিক গবেষণায় কতটা ক্ষতি হয়েছে
তা এখনো স্পষ্ট নয়। ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল ইরান, আরেক চমক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলেছিল। এতে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা মনে করেন, ইরান কিছু ছোট ও গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে, যেন বড় স্থাপনা আক্রান্ত হলেও কর্মসূচি চালিয়ে নেওয়া যায়। এটি যেন ইরানের দূরদর্শিতা বা ইসরায়েলের ভুলের দিকেই ইঙ্গিত করে। হোয়াইট হাউস অবশ্য ডিআই এর মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনকে পুরোপুরি ভুল মন্তব্য করে বলেছেন, কথিত এই মূল্যায়ন ফাঁস করার উদ্দেশ্য পরিষ্কার, প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা এবং যারা অত্যন্ত নিখুঁতভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন সেই সাহসী বৈমানিকদের ছোট করা। তিনি আরও বলেন, 30,000 পাউন্ডের 14টি বোমা যদি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয় তবে কি হয় তা সবাই জানেন। ফলাফল হয় সম্পূর্ণ ধ্বংস। ডিআই এর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়ে কম হয়েছে। শুধু তাই নয়, ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতেও সক্ষম। এর মানে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তবে তুলনামূলকভাবে দ্রুতই তা করতে পারবে। ইরানের হুঙ্কার, নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েলের কোমর ভাঙার অঙ্গীকার। ইসরায়েল কি এবার সত্যি বিপদে? ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে হুঙ্কার এসেছে তাতে তো তেমনই ইঙ্গিত। সরাসরি ইহুদিবাদী শাসন ব্যবস্থার কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার করে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে। আর এর মধ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য, ইরান নাকি তাদের এক নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছে, যা ইসরায়েল টেরই পায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক স্পষ্ট জানিয়েছেন, ইরানি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত হানবে। তার কথায়, আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি হচ্ছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্য করছে। ইরান শুধু রক্ষণাত্মকভাবে খেলছে না, বরং আক্রমণাত্মক ক্ষমতাও ব্যবহার করছে, সে বিষয়েও জোর দিয়েছেন তালাইনিক। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, তবে আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষা বিস্তৃত এবং জীবনের সকল স্তরের মানুষ এতে জড়িত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইসরায়েলি সরকারের ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শত্রু দীর্ঘ যুদ্ধ টিকিয়ে রাখতে পারে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের পিঠ ভেঙে যাবে। নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েল কি বড় ভুল করছে? সবচেয়ে বড় চমক সম্ভবত এখানে। তালাইনিক ঘোষণা করেছেন, মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এমন যে ইসরায়েল নাকি এর মোতায়েন হওয়া টেরই পায়নি। তার কথায়, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তারা এই ধরনের আরও বিষয় দেখতে পাবে। মঙ্গলবার ভোরে অপারেশন ট্রু প্রমিসের নবম ধাপে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার রাতে প্রথম শুরু হওয়া এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে পরিচালিত হচ্ছে।
এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও ভাড়াটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আধা সরকারি মেহের সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিনে যাদের গুপ্তচর বৃত্তিতে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ইরান। যুদ্ধবিরতির আড়ালে চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান। রহস্যময় চুক্তি ও ক্ষমতার খেলা। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়ঙ্কর সংঘাতের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুদ্ধবিরতির ঠিক পরপরই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SAM হাতে পেয়েছে ইরান। এ যেন আগুনের পরশমণি। কিন্তু কেন এই মুহূর্তে? ইসরায়েলের হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তেহরান খুব ভালোভাবেই টের পেয়েছে, আর তাই এখন তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগী। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরে এই চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররাও ইরানের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ওয়াকিবহাল ছিল। এমনকি হোয়াইট হাউসকেও নাকি ইরানের এই অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই। রহস্য আরও দানা বাঁধে যখন একজন কর্মকর্তা ফাঁস করেন ইরান নাকি তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই লেনদেন যে শুধু সাধারণ ব্যবসা নয়, তার প্রমাণ পাওয়া যায় চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক থেকে। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রতিবেদন বলছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে চলেছে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এ যেন এক চোর পুলিশ খেলা, যেখানে চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিচ্ছে। দ্বিতীয় আরব কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞা তাদের আটকানোর বদলে আরও সৃজনশীল করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতাকে স্পষ্ট করে। এই সময়ে এমন এক চালানের আগমন আরও তাৎপর্যপূর্ণ যখন পশ্চিমারা মনে করছিল যে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে কি এই গোপন চুক্তি পশ্চিমের ধারণাকে ভুল প্রমাণ করছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায় ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়। 1980-এর দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের ওপর হামলা চালায় এবং ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে নিশানা করে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা বিমান, ড্রোন এমনকি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও তাদের কাছে চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব তৈরি খোর্দাক সিরিজ ও বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো দেশের কাছে তাদের HQ-9 ও HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। তাহলে কি ইরানও চীনের কাছ থেকে এই অত্যাধুনিক ব্যবস্থাগুলোই পেয়েছে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
যুদ্ধ, ক্ষমতার টানাপোড়েন আর গোপন কূটনীতির এই সময়ে মস্কোর বুকে ঘটল এক নাটকীয় মোড়, যা হয়তো বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ। ইরান ও রাশিয়া দুই নায়ক, যারা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে অবিচল, এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। মস্কোর মঞ্চে দুই নায়ক, প্রতিরক্ষা সহযোগিতার নতুন সমীকরণ। 21 জুলাই মস্কোর সুরক্ষিত কক্ষগুলোতে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে রাশিয়া এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করলেন। এই দুই রাষ্ট্র, যারা পশ্চিমা শক্তির কঠোর নিষেধাজ্ঞার মুখেও নিজেদের অবস্থান ধরে রেখেছে, এবার আরও দৃঢ়ভাবে কাঁধে কাঁধ মেলালো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাজভ এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এর এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার চলমান প্রচেষ্টার অংশ। ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গর্বের সাথে ঘোষণা করলেন, এই বৈঠকের বিষয় ছিল সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। মস্কোতে ইরানের দূতাবাসের বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা উদ্যোগের প্রতি দুই দেশের অবিচল অঙ্গীকারের কথাই তুলে ধরা হলো। এ যেন এক শক্তিশালী জোটের আগমনী বার্তা, যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ক্রেমলিনের অন্দরমহলে পারমাণবিক রহস্য, এক মহাকাব্যিক চাল। একই সময়ে ক্রেমলিনের অন্দরমহলে আরও এক গভীর আলোচনা চলছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের শীর্ষ নেতা সাইয়েদ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানিকে স্বাগত জানান। এই বৈঠক কেবল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছিল না, এর কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের পারমাণবিক ফাইল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লারিজানি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সর্বশেষ আপডেট পুতিনের কাছে তুলে ধরেছেন। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ বিশ্বকে এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। রাশিয়া কি কেবল স্থিতিশীলতা চাইছে, নাকি ইরানের পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করার পেছনে তার কোনো উদ্দেশ্য রয়েছে? রাশিয়ার পক্ষ থেকে রাজনৈতিক সমাধানের কথা বলা হলেও পশ্চিমাদের ভয়ের আড়ালে লুকানো থাকতে পারে এক গভীর কৌশল। যখন পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস টানার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই ঘনিষ্ঠতা এক নতুন বার্তা দিচ্ছে। লারিজানি যখন পুতিনের কাছে পারমাণবিক কর্মসূচির আপডেট দিচ্ছিলেন, তখন কি শুধু তথ্যের আদান প্রদান হচ্ছিল, নাকি রাশিয়া এবং ইরানের দুই নায়ক এমন কোনো গোপন চুক্তিতে আবদ্ধ হচ্ছিলেন, যা পারমাণবিক প্রযুক্তি বা সামরিক সহায়তার বিনিময়ে বিশ্বমঞ্চে তাদের ক্ষমতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে? এই বৈঠকগুলো কি কেবল কূটনৈতিক প্রথা মেনে চলা আনুষ্ঠানিকতা ছিল, নাকি এটি ছিল পশ্চিমা বিশ্বের ওপর চাপ সৃষ্টির এক মহাকাব্যিক চাল? যদি সত্যি ইরান এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রযুক্তি বা উন্নত সামরিক সরঞ্জাম বিনিময়ের কোনো গোপন চুক্তি হয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ক্ষমতার ভারসাম্যে এক ভূমিকম্প ঘটাবে। এই দুই নায়কের পদক্ষেপ, যারা একদিকে নিজেদের প্রতিরক্ষা জোরদার করছেন, অন্যদিকে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, বিশ্বকে এক নতুন স্নায়ু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই নাটকীয় মোড় কি বিশ্বকে এক নতুন ভূ রাজনৈতিক লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল নিজেদের আত্মরক্ষার এক দৃঢ় প্রচেষ্টা? পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে ইরানের উপর। সময়সীমা ঘনিয়ে আসছে অগাস্টে, কিন্তু পশ্চিমারা যখন তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, ইরান তখন তার সামরিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অপ্রত্যাশিত সামরিক চাল, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্ব জুড়ে বেশ সুপরিচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠা এই 4 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরান দেখিয়ে দিয়েছে এই ব্যবস্থাতেও ফাঁক থাকতে পারে। আগে ইরান সাধারণত রাতে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাত, কিন্তু এবার তারা কৌশল বদলেছে। দিনের বেলায় ছোট ছোট নির্ভুল হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে। হামলার পাল্লা, গতিপথ এবং সময় পরিবর্তন করে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তার সর্বোচ্চ সমন্বয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ কালিস্কির ভাষায়, তারা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় চমক ছিল ইসরায়েলের ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার।
এটি শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এবং এর ওয়ারহেড আলাদা হতে পারে, যা এটিকে ট্র্যাক করা আরও কঠিন করে তোলে। ইসরায়েলের সবচেয়ে উন্নত ইন্টারসেপ্টর যেমন অ্যারো 3 এবং ডেভিড স্লিং তত্ত্বীয়ভাবে এমন ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও ফাতাহ 1 ইসরায়েলের 4টি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ব্যয়বহুল প্রতিরক্ষা বনাম ইরানের উদ্ভাবন। এই হামলার ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টরের খরচ এবং ঘাটতি প্রকটভাবে সামনে এসেছে। ইসরায়েলকে বাধ্য হয়ে সবচেয়ে বড় হুমকির ক্ষেপণাস্ত্রগুলোকেই কেবল টার্গেট করতে হচ্ছে। এর অর্থ হলো কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চলে গেছে। এই ঘটনাগুলো বিশেষ করে সংঘাতের গতি এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ করার ইরানের ক্ষমতা, কৌশলগত ক্ষমতার ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মতবাদের মূল নীতিকে চ্যালেঞ্জ করেছে। র্যান্ড কর্পোরেশনের রাফায়েল কোহেন স্বীকার করেছেন যে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি ইসরায়েলের মতো অত্যাধুনিক ব্যবস্থাও শেষ পর্যন্ত দুর্বলতা প্রকাশ করবে। তার মতে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মূল বিষয় হল নিখুঁত একক স্তর তৈরি করা নয়, বরং এর সম্মিলিত প্রভাব। কালিস্কি যেমনটি বলেছেন, আমরা উভয়েই শেখার প্রক্রিয়ায় আছি। তারা তাদের আক্রমণ উন্নত করার চেষ্টা করছে আর আমরা আমাদের প্রতিরক্ষা। এই উক্তিটি ইসরায়েলি দর্শকদের আশ্বস্ত করার উদ্দেশ্যে বলা হলেও এটি তেহরানের দীর্ঘদিনের দাবিকেই সমর্থন করে। প্রতিরোধ, উদ্ভাবন এবং কৌশলগত গভীরতা ভারী সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধেও ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে। ইরানকে তাহলে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে নিজস্ব পথেই হাঁটবে, নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে? অগাস্টের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর আরও স্পষ্ট হবে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আগে ইরানের বড়সড় অভিযান। যুদ্ধের আগেই ধরা পড়ল মোসাদের গুপ্তচর বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষের আগে তেহরান নেমেছে ভেতরের শত্রু ধরার মিশনে, আর সেই মিশনেই একের পর এক নাটকীয় মোড়। ইরান দাবি করেছে তারা গ্রেপ্তার করেছে মোসাদের হয়ে কাজ করা 8 জন গুপ্তচর। শুধু তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা, লঞ্চার আর বুবি ট্র্যাপ, যেন কোনো বড়সড় হামলার প্রস্তুতি চলছিল। কিন্তু ইরান বলছে, আমরা আগে থেকেই জানতাম, তাই কোনো অপারেশন শুরু হওয়ার আগেই তাদের থামানো হয়েছে। গুপ্তচরের নেটওয়ার্ক। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, আটককৃতরা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পারমাণবিক স্থাপনাগুলোর গোপন তথ্য সংগ্রহ করছিল। পরিকল্পনা ছিল এই তথ্য সরাসরি পাঠিয়ে দেওয়া মোসাদের হাতে। আইআরজিসি জানিয়েছে, এই অভিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনলাইনে, ইসরায়েল থেকে দূরবর্তীভাবে। অর্থাৎ যুদ্ধের আগে যুদ্ধ। শত্রুর গোপন নেটওয়ার্ক ঢুকে পড়েছিল দেশের ভেতরে, কিন্তু শেষ মুহূর্তে ফাঁস হয়ে গেল সেই মডিউল। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে জুন মাসের ঘটনাই বড় কারণ। তখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু অংশ। নিহত হয়েছিলেন বহু শীর্ষ সামরিক কর্মকর্তা। সেই আঘাত ছিল 1980-র দশকের পর ইরানের সবচেয়ে ভয়াবহ ক্ষতি। তারপর থেকেই তেহরান বুঝে গেছে, শুধু আকাশের লড়াই নয়, ভেতরের গুপ্তচর বৃত্তি আসল বিপদ। তাই এবার শুরু হয়েছে ইনহাউস ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান। ইরান শুধু গ্রেপ্তার করেই থেমে থাকেনি। অগাস্টে তারা মৃত্যুদণ্ড কার্যকর করেছে পরমাণু বিজ্ঞানী রুজবে বাদে। অভিযোগ ছিল তিনি মোসাদের কাছে গোপন তথ্য পাচার করেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান প্রায়শই ভিন্ন মত দমন করতে গুপ্তচর বৃত্তির অভিযোগ ব্যবহার করে। কিন্তু তেহরান তার জবাব স্পষ্ট দিয়েছে, শত্রুর সাথে যারা হাত মেলাবে তাদের কোনো রেহাই নেই। শক্তির প্রদর্শন। এই অভিযানের আসল বার্তা আসলে ইসরায়েল আর আমেরিকার জন্য। ইরান দেখিয়ে দিচ্ছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, গোয়েন্দা যুদ্ধে সমান শক্তিশালী। 8 জন ধরা পড়া মানেই আরও অজানা নেটওয়ার্ক ভেঙে পড়ছে। তেহরান এখন যেন বলতে চাইছে, তোমরা আকাশ থেকে নামো, আমরা ভেতর থেকে তোমাদের শেষ করব। বড় প্রশ্ন, তাহলে কি এই অভিযান শুধু নিরাপত্তার জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় টুইস্ট? অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানের এই বার্তা কেবল গুপ্তচরদের উদ্দেশ্যে নয়, সরাসরি তেল আবিবের উদ্দেশ্যে, যেন সতর্কবার্তা।
আগামী যুদ্ধে আঘাত আসবে শুধু আকাশ থেকে নয়, মাটির নিচ থেকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মঞ্চে তাই নতুন নাটকের সূচনা হয়েছে। আকাশে যুদ্ধ বিমান, ভেতরে গুপ্তচর খেলা, সবকিছু মিলে যেন এক সিনেমার চিত্রনাট্য। কিন্তু এই সিনেমার শেষ কোথায় হবে তা কেউ জানে না।